প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম মীমাংসা। শুরু করছি অষ্টম অংশ। প্রায় সঙ্গে সঙ্গেই উত্তর দিল না অ্যালেক্স, যদিও শীর্ণ মুখ থেকে সন্দেহের ছায়াও পুরোপুরি উবে গেল না। হেভেনকে পাইপ বের করে ভরে জ্বালতে দেখল সে। এই ফাঁকে হেভেনের কথাগুলো মনে মনে উল্টে পাল্টে দেখল। তাহলে শেরিফের কাছে সব খুলে বললে না কেন? বিস্ফোরণের মতো গর্জে উঠল। শহরে সব লোক জানে সত্যিই চুরি হয়েছে বুলিয়নগুলো। আমি চেয়েছি বুলিয়নগুলো নিরাপদে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত ওরকমই ভাবুক ওরা। তাহলে আবার চুরি হওয়ার সম্ভাবনা থাকে না, তাই না? আর কি জানতে চাও বাছা? এগুলোর কথা জানলে কিভাবে? লুটেরাদের একজনকে অনুসরণ করেছিলাম। লোকটার কাছে দুটো বার ছিল। ওদের হাইড আউটে যায় সে। বাকি বুলিয়নগুলো ওখানেই ছিল। লোকটাকে মেরে বুলিয়ন নিয়ে চলে এসেছি। একটা স্যাডলহীন ঘোড়ার পিঠে 6টা বার নিয়ে কিভাবে সাউথ পাস সিটি পর্যন্ত রাইড করতে তুমি? জানি না। সম্ভব নয়, তাই না? সুতরাং অ্যালেক্স, বুঝতেই পারছো, জিনিসগুলো চুরি করিনি আমি, এবং এত দূর নিয়ে আসাও সম্ভব ছিল না আমার পক্ষে। এখানে ফেলে গিয়েছিলাম যাতে পরে এসে তুলে নিতে পারি। পাইপ দিয়ে নিচের উপত্যকার দিকে ইঙ্গিত করল হেভেন। বাকবোর্ডের চাকার কাছ থেকে সরে গেল। ওর ভঙ্গিতে অ্যালেক্সের কাছে মনে হলো ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে সে। এবার অ্যালেক্স, ফিরে যাচ্ছি আমি। তুমি যদি সরে দাঁড়াও, বাকবোর্ডটা ঘোরাতে পারি। আসনে চড়ে বসল হেভেন। লাগাম তুলে নিল। শীর্ণ হাতের ভাঁজে শটগান রেখে পথ থেকে সরে গিয়ে ওকে বাকবোর্ড ঘোরানোর সুযোগ করে দিল অ্যালেক্স। কি করবে তুমি? শান্ত স্বরে জানতে চাইল হেভেন। অনুসরণ করব তোমাকে, দেখব ওগুলো নিয়ে কোথায় যাও। সেজন্যে যদি আমাকে গুলি করো তবু। যেখানে খুশি যাওয়ার ইচ্ছে তোমার নাগরিক অধিকার, এবং সেজন্যে কেউ গুলি করবে না তোমাকে। মৃদু হাসল হেভেন। ছেলেটা সাহস ও আন্তরিকতায় মুগ্ধ, সাথে করুণাও হলো। তুমি জানো, আমিও জিমকে পছন্দ করতাম অ্যালেক্স। লাগাম ঢিলে করতে এগোলো বাকবোর্ড। ঘাড় ফিরিয়ে তাকালো হেভেন। দেখলো পিছু পিছু আসছে ছেলেটা। হাড় সর্বস্ব একটা মেয়ারে চেপেছে। ওটার গলার কাছে একটা ক্ষত। খুব সম্ভব ইয়ার্ডে বিশ্রাম নেওয়ার জন্য ফেলে রাখা হয়েছিল ঘোড়াটাকে। দীর্ঘশ্বাস ফেলল হেভেন। স্প্ল্যাশ বোর্ডের সাথে বাড়ি মেরে অবশিষ্ট তামাক ফেলে দিয়ে পাইপটা পকেটে ঢোকালো। সত্যিকার ঝামেলা শুরু হলো এখন, ভাবল ও, এবং পরিস্থিতিটা সতর্কতার সাথে বিবেচনা করে দেখল। অ্যালেক্সকে যা বলেছে সেই গল্পে শেরিফ বা আক্রিকের ম্যানেজমেন্ট সন্তুষ্ট হবে বই কি, কিন্তু খেপে যাবে সোল পিন্স। বুনিয়ন বুলিয়নগুলো পিন্সের লুটের মাল, এবং গতরাতে হেভেনের বিশ্বস্ততার অঙ্গীকার হিসেবে বিবেচিত হয়েছে। আসল ঘটনা বিশ্বাস করবে না প্রিন্স। মনে সন্দেহ থেকেই যাবে বুলিয়ন বেহাত হওয়ার ঘটনা আদৌ দুর্ঘটনাবশত ঘটেছে কিনা। নিশ্চিতভাবেই যতদিন পর্যন্ত প্রিন্সের মনে সন্দেহ থাকবে, ইউনিফর্ম সম্পর্কে ঘুণাক্ষরেও মুখ খুলবে না। ঠিক 6টার কিছু আগে প্রিন্স ম্যারিয়নে ঢুকলো হেভেন। বাড়ির পেছনে এসে সিঁড়ির দরজার কাছে এলো, কিন্তু বন্ধ দেখে ফিরে এসে বাড়ির কাছে দাঁড়ালো। ভিড়ের মধ্যে ইতিউতি তাকালো চার্লির খোঁজে। ঘরের অন্য লোকদের তুলনায় যথেষ্ট লম্বাও। প্রায় সবার মাথা ছাড়িয়ে দেখা যাচ্ছে ওর মুখ। ওকে দেখতে পেয়ে এগিয়ে আসতে শুরু করলো মাইনাররা। বিরক্তি বোধ করছে হেভেন। ইচ্ছে থাকলেও সরে যাওয়ার উপায় নেই। চারপাশে উৎসুক মাইনারদের ভিড়। বোর্ডটা দেখলাম হেভেন। পাশ থেকে ওকে শুধালো এক মাইনার। ঘুরে তাকালো হেভেন। বাড়ির পেছনের আয়নার দিকে ইঙ্গিত করলো মাইনার। আয়নার নিচে দেয়ালের সাথে হেলিয়ে রাখা কালো বোর্ডটা দেখতে পেল। লকটাসের সাথে ওর লড়াইয়ের বাজির দর লিখে রাখা হয়েছে। ওর পক্ষে $3000 বাজি ধরেছে সোলপিন্স। 6-1 অডসে। মুহূর্তে মার্ক পৃষ্ঠ চিন্তা চলে এলো মাথায়। আইনজীবী
বিশাল অঙ্কের টাকা কামানোর সুযোগ পাচ্ছে বুঝতে পেরে উত্তেজিত বোধ করল। সোল কি আশপাশেই আছে চার্লি? বাড়ির পেছনে চার্লিকে দেখে জানতে চাইল। বিলিয়ার্ড টেবিলে। সেলুনের পেছন দিকে এগোলো হেভেন। চলার পথে মাইনারদের উদ্দেশ্যে নট করল, তবে কারো প্রশ্নের উত্তর দিল না। এই বিড়ম্বনার শেষ হবে লফটাসের সাথে লড়াইয়ে হারার পর, তিক্ত মনে ভাবল। ভিড় ঠেলে বিলিয়ার্ড টেবিলের দিকে এগোনোর সময় ফের মাথায় এলো চিন্তাটা। বুলিয়ন বেহাত হওয়ার খবর কিভাবে নেবে সোলপিঞ্চ? ঘণ্টাখানেক আগের কথা মনে পড়ল ওর। সুপারিনটেনডেন্ট সহজভাবেই নিয়েছে ব্যাপারটা, যেমন আশা করেছিল হেভেন। বুলিয়নগুলো ফেরত পেয়ে রীতিমতো উল্লাস প্রকাশ করেছিল। কিভাবে উদ্ধার করা হলো তা নিয়ে সামান্য কৌতূহলও প্রকাশ করেছে। কিন্তু সারাদিনে শোনা নিরস অভিযোগগুলোর মতো একেবারেই আমল দেয়নি শেরিফ। ল অফিস থেকে বেরোনোর পর খুশি দেখাচ্ছিল অ্যালেক্স ড্যানিয়েলসকে। প্রসন্ন মনে হেভেনের আগেই ফিনিক্স ইয়ার্ডে ফিরে গেছে সে। পুরো সেলুনের হই হল্লার সমুদ্রের মধ্যে বিলিয়ার্ড টেবিলগুলোকে শান্তিপূর্ণ নিঝুম দ্বীপ মনে হলো হেভেনের কাছে। দেয়ালে লাগা দেয়ালে লাগোয়া চেয়ারগুলোতে বসে আছে জনা ছয়েক লোক। মেক ম্যারিয়ন তাদের একজন। পেন্সার বার্নের্স খেলা দেখছে। উঁচু দরের টেবিলগুলোর ডিলার ফেডারিক বার্নস। কালো একটা স্যুট পরে আছে সোলপিন্স। একই রঙের মাফলারের দুই প্রান্ত গলা থেকে বুকের কাছে ঝুলছে। একজন যাজকের মতো দেখাচ্ছে ওকে, ভাবল হেভেন। দেয়ালের সাথে কাঁধ ঠেকিয়ে দাঁড়ানোর সময় চিন্তাটার সাথে বাস্তবের ফারাক অনুধাবন করে মৃদু হাসল ও। খেলাটায় দুজনেই দক্ষ। পুরোপুরি নীরবতার মধ্যে খেলা চালিয়ে যাচ্ছে। হেভেন দেখল কালশিটে পড়া চিক বোনের পেছন থেকে শীতল অনুসন্ধানী চোখে ওকে মাপছে মেক ম্যারিয়ন। একদান শেষ হতে মেকের উপর চোখ পড়ল প্রিন্সের। হেভেনের উদ্দেশ্যে ম্যারিয়ন নট করতে ফিরল ওর দিকে, কিন্তু এগিয়ে এলো না। বার্নসের দান শেষ হওয়ার অপেক্ষায় থাকলো। তারপর দ্রুত দক্ষতার সাথে খেলাটা শেষ করলো, যেন এর আগে নিতান্ত অবহেলায় শেষ করছিল না। চলো আরেক দান খেলা যাক, বার্নসের উদ্দেশ্যে শুধালো প্রিন্স। হাতে বিলিয়ার্ড কিউ নিয়ে এগিয়ে এলো হেভেনের দিকে। সামনে এসেও থামলো না। স্টোররুমের দিকে এগোনোর সময় অনুসরণ করতে বলল ওকে। স্টোররুমে এসে বাতির পোস্টের সাথে হেলান দিয়ে দাঁড়ালো প্রিন্স। আলসেমের সাথে নাড়তে থাকলো হাতের কিউটা। তার পেছনে বিয়ারের ব্যারেলগুলো একটার উপর আরেকটা একেবারে ছাদ পর্যন্ত সাজিয়ে রাখা। দরজা বন্ধ করে মুখোমুখি হলো হেভেন। কোনো একটা সমস্যা হয়েছে তাই না? মৃদু শব্দে বিড়বিড় করে করলো সেলুন মালিক। নট করলো ও। জানালো যে সকাল থেকেই অনুসরণ করছিল অ্যালেক্স। জায়গা মতো উপস্থিত হয়ে ওকে অসহায় অবস্থায় পেয়ে গেছে। বাধ্য হয়ে বুলিয়নগুলো সুপারের কাছে পৌঁছে দেওয়ার কথা জানালো। অ্যালেক্স ড্যানিয়েলসটা কে? স্টাবলের একটা ছেলে, জিম গোগার্ডের সাথে থাকতো। কত যেন বললে ছেলেটার বয়স? বিদ্রুপের সুরে জানতে চাইল সে। একটা শটগান থেকে গুলি করার জন্যে যথেষ্ট বয়স। উত্তর দিল না সোলপিন্স। শীতল দৃষ্টিতে মাপছে ওকে। কামরার ওপাশে সরে গেল। পেছনে কোমরের কাছে দুহাত বাঁধা। বিলিয়ার্ড কিউটা ছেঁচড়ে এগুলো পাইচারি করার সময়। তারপর হেভেনের সামনে এসে থামলো হঠাৎ। বুট দিয়ে লাথি মারল মেঝেতে। কি করে বুঝবো ছেলেটা আর তুমি মিলে এসব করনি? কদিন পর যদি দেখি বেশ কিছু টাকা কামিয়ে নিয়েছো, তাহলে তোমাকে সন্দেহ করা কি ভুল হবে? আবার কোটের পেছনটা দেখো। ঘুরে দাঁড়ালো। দেখতে পাচ্ছ ছিদ্র? বাক্সটের, বলল হেভেন। পোস্টের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। সন্দেহের চোখে তাকিয়ে আছে সোলপিন্স। বুঝলাম। আর কোনো কাজে আসছো না তুমি? আর কোনো কাজে আসছো না তুমি? শুধু বাম হাতের কাজে, বিড়বিড় করে বলল হেভেন। আমি গুলি খেলাম,
তবু তোমার অফিসে তদন্ত করতে আসেনি শেরিফ। স্বীকার করতে পারবে? অস্বীকার করতে পারবে? সেজন্য তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত। উপহাস ঝরে পড়ল তার কণ্ঠে। ঠিক। ঘুরতে শুরু করেছিল সে, থেমে কৌতূহলী চোখে ফিরে তাকালো। অশুভ একটা ছায়া দেখা গেল চাহনিতে। তোমার হাতগুলো দেখি তো। হাত বাড়িয়ে ধরল হেভেন। ব্যান্ডেজ খুলে ক্ষতগুলো নিরীক্ষ করলো সোল প্রিন্স। দৃষ্টি স্থির হলো ওর চোখে। শনিবার রাতে ফাইট করতে পারবে? না, কেন নয়? তুমি তো এমনিতেই মার খেতে যাচ্ছ। কিন্তু পাল্টা কিছু মার দেয়া ছাড়া লড়তে পারবো না। ঠিকই পারবে তুমি, প্রায় প্রস্তাবের সুরে বলল সে। কারণটা বোঝার চেষ্টা করলো হেভেন। এত তাড়াহুড়োর কি আছে? তোমার ব্যাপারে নিশ্চিত হতে চাই আমি। সে রাগ করল। ঠিক আছে, তাই হবে। শুনলাম সকালে স্টামবার্গে গিয়েছিলে। কি ঠিক করলে ওখানে? বেশি কিছু নয়, ক্যাপ্টেন জনসনের সাথে দেখা হলো। লোকটা কে? ফোর্টের কমান্ডিং অফিসার। কি চায় সে? সে চায় ফাইটটা ফেয়ার হোক, বাররুমের মারামারির মতো যাতে না হয়। ফাইটের সময় বা জায়গা স্থির করে দিয়েছে? না, ক্ষতগুলো সেরে গেলে আবার যেতে বলল। স্থানার সময় স্থির করে নেবে তখন। হাসি দেখা গেল প্রিন্সের মুখে। ভালো, তারিখটা শনিবার রাত। ফিনিক্স ইয়ার্ডে লড়াই হবে। ফিনিক্স ইয়ার্ড? প্রতিধ্বনি করল হেভেন। ফাইটের জায়গা সম্পর্কে ভাবেনি ও, কিন্তু পরিষ্কার বুঝতে পারছে স্থান হিসেবে জুৎসই কোনো জায়গা নয়। ফিনিক্স ইয়ার্ড। জায়গাটা বড়, অনায়াসে পোস্ট আর ক্যাম্পে সব লোকের জায়গা হয়ে যাবে। লড়াই দেখার জন্য মাথাপিছু $5 চাঁদা ধরা হবে। এর চেয়ে বড় জায়গা আছে নাকি এখানে? জানি না, কিন্তু জায়গাটা পছন্দ করবে আর্মি। গোল্লায় যাক ওরা। এখানকার চ্যাম্পিয়ন তুমি, নিয়ম অনুযায়ী তুমিই লড়াইয়ের স্থান নির্ধারণ করবে। এগিয়ে এলো সে, প্রায় নাকের ডগার কাছে এসে দাঁড়ালো। শোনো, ফিনিক্স ইয়ার্ড কিংবা ওরকম বড়সড় কোনো জায়গায় হবে লড়াইটা, বুঝেছ? একটা হাত তুলল সে। আমেরিকা দিয়ে অনামিকা দিয়ে খোঁচা মারল হেভেনের কপালে। দৃষ্টি লেগে আছে ওর মুখে। মাথায় ঢুকিয়ে নাও কথাটা। যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু পোস্টে নয়। পরিষ্কার? মনে মনে কথাটা উল্টে পাল্টে দেখল হেভেন। অদ্ভুত প্রস্তাবটার কারণ বোঝার চেষ্টা করছে। তারপর সহসাই ভয়ঙ্কর সত্যটি অনুধাবন করতে পারল এবং চিন্তাটা তৎক্ষণাৎ থামিয়ে দিল, যাতে ওর মুখ দেখে সন্দেহ করতে না পারে সেলুন মালিক। পোস্ট ছেড়ে সরে গেল ও। নট করল উদাসীন ভঙ্গিতে। সবাইকে বলে দিও কথাটা। সেলুনে গিয়ে মিককে পাঠিয়ে দিও এখানে। বিলিয়ার্ড টেবিলের কাছে এসে মিক ম্যারিয়নকে পেল হেভেন। প্রিন্সের বার্তা জানিয়ে সেলুন থেকে বেরিয়ে গেল ও। স্টোররুমে এসে দরজা বন্ধ করে দিল ম্যারিয়ন। কাঠের মেঝেতে গম্ভীর শব্দ তুলে এগুলো ভারী শরীর নিয়ে। দেখল পোস্টের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সোল প্রিন্স। আলতোভাবে বিলিয়ার্ড কিউয়ের সুচালো প্রান্তে হাত বোলাচ্ছে। মুখ নির্বিকার। শনিবার রাতে হবে ফাইটটা। মিক সামনে এসে দাঁড়াতে জানালো সে। তাই? কোমল সুরে স্বগোক্তি করল ম্যারিয়ন। তীক্ষ্ণ দৃষ্টিতে পার্টনারকে দেখার ফাঁকে থুতনি চুলকালো। সামনে অনেক কাজ। সোজা হয়ে দাঁড়িয়ে বলল সোল। এখনই শুরু করে দাও। 5-6 জন লোক জোগাড় করো। ভোর পর্যন্ত বারে আটকে রেখো ওদের। মাঝরাতে ফাইটের ঘোষণা হওয়ার পর বাজি ধরবে ওরা। আমি টাকা দেব। কি জন্যে? লবটাসের উপর $1000 বাজি ধরবে তোমার লোকদের একজন। 3-1 দরে। হেভেনের পক্ষে বাজির দর নেমে যাওয়ায় কৌতূহল হবে অন্যদের। লোকটা জানাবে যে লবটাসের পক্ষে 3-1 বাজি ধরতেই পছন্দ করবে সে, কারণ ওর ধারণা ফাইটের জন্য প্রস্তুত নয় হেভেন। এখনও ভালো হয়নি ওর হাত। এ অবস্থায় অনায়াসে ওকে হারাতে পারবে লবটাস। পরিষ্কার? নট করল ম্যারিয়ন। অন্যরা যেন সাপোর্ট করে ওকে। দর কষাকষি ছাড়াই লবটাসের পক্ষে ওই দরে বাজি ধরবে সবাই। হেভেনের পক্ষে বাজির দর নেমে যাক, এটাই চাইছো তো? আমি চাই দরটা 6-1 থেকে 2-1 নেমে আসুক, এবং ভোরের আগেই। করতে পারবে? প্রচুর টাকা লাগবে। নগদ টাকা কেমন আছে? প্রচুর, এবং খরচও করব।
কাল আরও পাবে। কিন্তু অর্স সম্পর্কে তোমার আগ্রহের কারণটা বুঝলাম না, হাসলো সোল প্রিন্স। অস্বাভাবিক শান্ত শোনালো কণ্ঠ। কেন মিক, এর মধ্যে মজাটা দেখতে পাচ্ছ না? হারামজাদা মার্ক বিষ্টই এর কারণ। 6-1 অর্সে টাকা কামানোর খায়েশ হয়েছে ওর। লড়াইয়ের তারিখ আগাম ঘোষণা করা হলে টাকা জোগাড় করতে পারবে না ও। আর দর নামতে থাকলে শেষ পর্যন্ত একে বাজি ধরার সুযোগ থাকবে ওর। $1 বাজি ধরে ওই $1ই কামাতে পারবে। 6-1 অর্সের সুযোগ আর পাবে না। পুরো মুখ জুড়ে হাসি বিস্তৃত হলো তার। কেমন হবে ব্যাপারটা? মেঘ ঠান্ডায় জমে যাওয়া কেকের মতো, তাই না? জেনিফার ক্যাসলনের বাড়ির দরজায় নক করে দরজা থেকে একপাশে সরে দাঁড়ালো জন হেভেন। খোলা দরজা দিয়ে বেরিয়ে আসা আলো যাতে গায়ের উপর না পড়ে। দূর থেকে জানালা দিয়ে দেখেছে একা নয় মহিলা, কিন্তু ঝুঁকিটা না নিয়ে উপায় নেই। কিচেন থেকে নড়ে গেল বাতিটা। এগিয়ে এলো দরজার দিকে। মৃদু শব্দে দরজা খুলে যেতে মিসেস ক্যাসলনকে দেখতে পেল। 1 মিনিট সময় দিতে পারবে জেনি? আশা করি কিছু মনে করবে না ওরা, মৃদুস্বরে জানতে চাইল হেভেন। না, লিবারি থেকে এক লোকের আসার কথা। যাকে কি হয়েছে? অন্ধকারে আবছাভাবে তাকে দেখতে পাচ্ছে হেভেন। আরেকটু কাছে এগিয়ে যেতে মহিলার চুলের সৌরভ নাকে এলো ওর। আজ রাতে ক্যাপ্টেনের সাথে দেখা করতে পারবে? একটু পরেই এখানে আসার কথা ওর। দারুণ। তাহলে ওকে বললো যে রেইডটা শনিবার রাতে হবে। হেভেন সহসাই অনুভব করলো শক্ত হাতে ওর কবজি চেপে ধরেছে মহিলা, এমনভাবে যেন সাহায্যের আবেদন ঝরে পড়ছে। তুমি নিশ্চিত জন? পুরোপুরি নিশ্চিত। পুরোপুরি নিশ্চিত? কাপা গলায় করলো প্রশ্নটা। না, সোল প্রিন্স আমাকে নির্দেশ দিল যাতে শনিবার রাতে ফাইট করি। আর একটা শর্ত ছিল ওর, ফাইটটা যাতে কোনোভাবেই পোস্টে না হয়। থেমে মহিলাকে তথ্যগুলো হজম করার সুযোগ দিল। এর মানে বুঝতে পারছো? মাথা নাড়ল মহিলা। পোস্টের প্রতিটি সৈনিক ফাইট দেখতে যাবে। একজন সৈনিক অংশগ্রহণ করছে বলেই ওদের আগ্রহ বেশি থাকবে। একদিনের হাজতবাস কিংবা 1 মাসের বেতনের বিনিময়ে হলেও লড়াই দেখবে ওরা। কিছুই ওদেরকে আটকাতে পারবে না। এবং তাতে অরক্ষিত হয়ে পড়বে পোস্ট। ঠিক। কেবল 2-1 ভালো সার্জেন্ট হয়তো থাকবে, কিন্তু রেইড ঠেকানোর জন্যে যথেষ্ট নয়। দীর্ঘ নীরবতা নেমে এলো। জেনিফার ক্যাসলনের দীর্ঘশ্বাসের শব্দ কানে এলো হেভেনের। এই পরিস্থিতিতে ইউনিফর্মের কথা ভুলে যেতে হবে ক্যাপ্টেনকে। তোমার পক্ষে বাড়তি কিছু করার সময় আর নেই। হ্যাঁ, সম্মতি জানালো হেভেন। ক্যাপ্টেনকে বলো সত্যি আমাদের হাতে সময় খুব কম। সাধারণ পোশাকে কাল সকালে ফিলকে দরকার হবে আমার। সবকিছু নির্ভর করে ক্যাপ্টেনের উপর। তিনি ঝুঁকি নিতে রাজি হলে। শেষ করলো না হেভেন। তুমি নিজেই ঝুঁকিটা নিতে চাইছো? দীর্ঘ একটা মুহূর্ত ভাবলো হেভেন, তারপর শান্ত কিন্তু দীর্ঘস্বরে উত্তর দিল, নেব। এছাড়া আর কোনো পথ জানা নেই আমার। 6 আটলান্টিক গার্লস হয়ে সাউথ পাস সিটির দিকে এগোলো লেফটেন্যান্ট ফিল স্টিলম্যান। সকাল 8টার মতো বাজে। মুখে অনিদ্রার চিহ্ন, কালশিটে দাগ পড়েছে চোখের নিচে। সকালের সুগন্ধি সিগারগুলো গরম আর বিষাদ ঠেকছে আজ। এমনকি সুতির দামি ট্রাউজার, উলের শার্ট, শিপ স্কিন জ্যাকেটও স্বাচ্ছন্দ্য দিতে পারছে না ওকে। জেনি ক্যাসলনের কাছে হেভেনের দেওয়া খবর শোনার পর প্রায় সারা রাত ধরে আলোচনা করেছে ওরা। যদিও তর্কই হয়েছে বেশি ওর আর মেরির মধ্যে। সাত সকালে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। গত রাতে ওর ধারণা ছিল ইউনিফর্মগুলো হয়তো খুঁজে বের করতে পারবে হেভেন, কিন্তু আজ সকালে নিশ্চিত হয়ে গেছে ভুল করেছিল। তর্কে জিতেছিল ঠিকই, অথচ ততষ্ট হয়ে বেরিয়ে পড়তে হয়েছে এখন। ইতিমধ্যে ব্যস্ত হয়ে পড়েছে সাউথ পাস সিটি। লিবারি স্টেবল পর্যন্ত পৌঁছাতে গলদঘর্ম হতে হলো ওকে। কিছুটা ধৈর্যচ্যুতি ঘটল ওর।
ঘোড়াটাকে ছেড়ে এসে মূল রাস্তার প্লাঙ্ক ওক ধরে এগোলো। টম হোলিঙ্গারের জেনারেল স্টোর পেরিয়ে আসার সময় টের পেল ওকে ডাকছে কেউ। নিজের অফিসের সিঁড়ির একেবারে তলার ধাপে দাঁড়িয়ে আছে মার্ক বিরস্ট। ঘুরে দাঁড়ালো ফিল। এমন ভাব করলো যেন হাঁটার বিরতি পড়ায় কৃতজ্ঞ বোধ করছে। আসলে মার্কের সাথে প্রয়োজনের চেয়ে একটা মুহূর্ত বেশি সদাচরণ করার ইচ্ছে নেই ওর। যতক্ষণ মার্ক বিষ্টকে দরকার হবে হেভেনের। আইনজ্ঞের দিকে এগোলো ফিল। কাছে যেতে বিস্ময়ের একটা ধাক্কা খেলো মনে মনে। মার্ককে দেখে বোঝা যাচ্ছে অনিদ্রায় কেটেছে গত রাত। মুখের রেখা আর রক্তলাল চোখে ক্লান্তি ছাড়াও আরও কি যেন আছে। ফিলের কৌতূহলী চোখে ধরা পড়ল সেটা, রাগ আর হতাশা। কিছুটা হলেও কুৎসিত দেখাচ্ছে মুখটা। দীর্ঘ ঠান্ডা একটা রাত বন্ধু, হালকা সুরে জানতে চাইল, কণ্ঠে সহানুভূতির সুর। কিছুটা হাসি দেখা গেল মার্কের মুখে, কিন্তু হাসিতে রসবোধ বা আনন্দ নেই। নিজেও বোধ হয় সে সম্পর্কে সচেতন। সেজন্যই পরের প্রশ্নে রসবোধ আনার চেষ্টা করল কণ্ঠে। পোস্টে নতুন ইউনিফর্ম চালু হলো নাকি? শিকারে যাচ্ছি। তুমি কি জানো ঠিক আমার জন্য দাঁড়িয়ে থাকবে এমন একটা হরিণ কোথায় পাবো? ফিলের হেয়ালির উত্তরে গতানুগতিক হাসি দেখা গেল মার্কের মুখে। শুনলাম ফাইটটাকে এগিয়ে আনা হয়েছে। হ্যাঁ, সেজন্যই শহরে এসেছি আমি। তোমার ফাইটারের সাথে আলাপ করতে এলাম। লবটাস শনিবার ফাইট করবে না জানানোর জন্যে? না, বরং রাজি হয়েছ। উচিত হচ্ছে না, তিক্ত স্বরে বলল মার্ক। হেভেনের ক্ষতগুলো শুকায়নি এখনো। ব্যাপারটা খেলোয়াড় সুলভ আচরণের মধ্যে পড়ছে না। মার্কের কণ্ঠের গাম্ভীর্য বিস্মিত করল ফিলকে। দেখো মার্ক, কোমল সুরে প্রতিবাদ করল। যে কোনো দিন লড়ার জন্য তৈরি আছে লবটাস। তারিখটা আমরা ঠিক করিনি, বরং তোমার লোকই শনিবার রাতে লড়তে চেয়েছে। তারিখটা বদলাতে পারবে ফিল? প্রায় অনুনয়ের সুরে বলল মার্ক। ফিলের চোখে নিশ্চয় বিস্ময় দেখে থাকবে। সঙ্গে সঙ্গেই লাল হয়ে গেল মুখ। মাথা নাড়ল। ক্যাপ্টেনের অনুমোদন পেয়েছি আমি। শনিবার রাতেই হবে ফাইট। হেভেন নিজেই চেয়েছে। ফাইটের তারিখ ঘোষণায় কেবল তোমাকেই দেখছি খুশি হওনি। আমি শুধু চাইছি আমার লোক যেন সমান সুযোগ পায়। চেষ্টাকৃত হাসি দেখা গেল তার মুখে। ক্ষতগুলো শুকানোর আগে লড়তে যাওয়া মানে যে তার সম্ভাবনা কমে যাওয়া। তোমার লোক, ভাবল ফিল। একটা জঘন্য প্রতারক তুমি। সে কখনোই পায়নি তেমন সুযোগ। বলে ঘুরে দাঁড়ালো, কিন্তু ফের ওকে থামালো মার্ক। ঘুরে তাকিয়ে দেখলো লাল হতে শুরু করেছে মার্কের মুখ। নার্ভাস ভঙ্গিতে হাসলো। জঘন্য একটা জিনিস ফিল, কিন্তু চিন্তাটাই জ্বালাচ্ছে আমাকে। বোকার মতো জিজ্ঞেস না করেও পারছি না। তুমি কি জ্বালাচ্ছে তোমাকে? ফিলের কণ্ঠে বিদ্রুপ ধরতে পারল না বিষ্ট, কিংবা এড়িয়ে গেল ইচ্ছা করেই। ফাইটে বাজি ধরে নিজের টাকা দ্বিগুণ করার একটা সুযোগ আছে আমার। দুপুরের আগে টাকাটা জোগাড় করতে হবে। বিষণ্ণ হাসি দেখা গেল মুখে, কিন্তু এ মুহূর্তে নগদ টাকা নেই হাতে। আমার সব স্টক শেয়ার বা ক্লেমের বদলে নগদ টাকায় রূপান্তরিত করতে অন্তত 10 দিন লাগবে। মানে যে পরিমাণ টাকা আমার দরকার, এবং ততদিনে অনেক দেরি হয়ে যাবে। অসহায় ভঙ্গিতে দুহাত ছড়িয়ে দিল সে। হাসিতে মাপা আনন্দ দেখা গেল এবার। শেষ করলো কথাটা। বন্ধুদের কাছ থেকে ধার করা ছাড়া উপায় নেই। এই ব্যাপার, নিরপেক্ষ সুরে বলল ফিল। বুঝতে পারছে ফাইটের দিন এগিয়ে দেওয়ায় বিপদে পড়ে গেছে মার্ক। পুরো আয়োজনই সে করেছে নিজের ভাগ্য পরিবর্তন করার জন্যে, কিন্তু এখন বিনিয়োগ করার মতো টাকা নেই হাতে। লোকটির প্রতি করুণার পাশাপাশি বিদ্বেষও অনুভব করল ফিল, কিন্তু কথা বলার সময় আর্দ্র বন্ধুত্বপূর্ণ শোনালো ওর কণ্ঠ। ব্যাংকে কিছু টাকা আছে আমার মার্ক। কিছুদিনের জন্য হয়তো ধার দেওয়া যেতে পারে তোমাকে। কত? দ্রুত জানতে চাইল মার্ক। নগ্ন আগ্রহ ঢাকার কোনো চেষ্টাই করছে না। ভুরু কোচকালো ফিল, যেন সঠিক অঙ্কটা মনে করার চেষ্টা করছে। মনে হচ্ছে $178 হবে। একটু আগে যে প্রাণের সঞ্চার হয়েছিল মার্কের চোখে, ধীরে নিভে গেল সেটা।
বোঝা গেল প্রত্যাশার সাথে বিরাট অমিল ঘটে গেছে। 5,000 দরকার আমার, তিক্ত ম্লান সুরে বলল সে। দারুণ, হয়তো সত্যি এবার ভাগ্য খুলে যাবে তোমার। হোক না ভিন্ন উপায়ে। অস্বস্তিকর নীরবতা নেমে এলো। মার্ক বৃষ্ট চোখে নিখাদ হতাশা স্পষ্ট পড়তে পারছে ফিল। আমাকে যেতে হচ্ছে মার্ক। আশা করি টাকা জোগাড় করতে পারবে তুমি। বেস্ট অফ লাক। রাস্তার ভিড়ে মিশে গেল স্টিলম্যান। সরু গোপের নিচে ক্ষীণ হাসি ফুটে ওঠা ঠেকাতে পারল না। অবশ্য প্রায় সঙ্গে সঙ্গেই মিলিয়ে গেল। নিয়তি ছাড়বে না মার্ক বৃষ্টকে, জানে সে। আসলে কাউকে ছাড়ে না কি। একটা ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। দ্বিতীয়বার এরকম উদ্যত বেহায়া হওয়া উচিত নয়। হোটেলে এসে ক্লার্কের কাছে হেভেনের খোঁজ জানতে চাইল ফিল। টাক মাথার বয়স্ক লোকটা জানালো রুমেই আছে হেভেন। ঘুরে করিডোরের দিকে এগোতে পেছন থেকে ওকে ডাকলো ক্লার্ক। ফাইটটা কেমন জমে মিস্টার স্টিলম্যান? নিশ্চিত থাকতে পারো, জান দিয়ে লড়বে আমার বন্ধু লপটাস। ভেবেছিলাম 6-1 অর্সের সুযোগ নিয়ে আমারও কিছু টাকা কামানো উচিত। বসে আছো কেন? ফু, বাজির দর সমান হয়ে গেছে এখন। খবরটা যেন ধাক্কা দিয়ে থামিয়ে দিল ফিলকে। চরকির মতো আত পাক ঘুরল। সমান টাকার কথা বললে না? নট করল সে। মাথা নেড়ে হাসল ফিল। মনে পড়ল 4-1 অর্সের কথা বলেছিল মার্ক বৃষ্ট, এবং তার উপর ভরসা করে নগদ টাকা জোগাড়ের চেষ্টা চালাচ্ছে। কিন্তু দর পড়ে গেছে এখন। লড়াইয়ে কে জিতবে নিশ্চিত জানার পরও বাজি ধরার জন্যে টাকা নেই তার হাতে। মজাদার বটে। করিডোর ধরে এগোলো। উদ্দিষ্ট কামরার সামনে এসে নক করলো। ভেজানো দরজা ঠেলে ঢুকে পড়ল। কোমর পর্যন্ত নগ্ন ওস বেসিনের সামনে দাঁড়িয়ে দাড়ির জঙ্গল পরিষ্কার করছে হেভেন। দরজা বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলো। তারপর মৃদুস্বরে জানতে চাইল, তোমাকে পাঠানোর মানে কি আমাকে ফোর্টে ফিরিয়ে নিচ্ছেন না ক্যাপ্টেন? ঠিকই ধরেছ, বিষণ্ণ সুরে বলল ফিল। আয়নার দিকে ফিরে তাকালো হেভেন। ভয় পাচ্ছ? মাথা থেকে হ্যাট সরিয়ে বিছানার দিকে ছুঁড়ে মারল ফিল। শিপ স্কিন জ্যাকেট খোলার সময় শুকনো কণ্ঠে বলল, একেবারে উপযুক্ত শব্দ। কাল সারা রাত মেরি আর আমি ক্যাপ্টেনকে বোঝানোর চেষ্টা করছিলাম তোমাকে এগোতে দেওয়া উচিত। ইউনিফর্মগুলো খুঁজে পাওয়ার এত কাছাকাছি পৌঁছে গেছো তুমি, যদিও হাতে সময় খুব কম। কোট পাশে রেখে বিছানায় বসে পড়ল সে। আমি নিশ্চয় বেপরোয়া হয়ে পড়েছি। খৌরি করা নিয়ে ব্যস্ত থাকলো হেভেন। ওর নীরবতায় ক্ষীণ বিরক্তি বোধ করলো ফিল। আমার ধারণা ক্যাপ্টেনের ক্যারিয়ার এখন তোমার হাতের মুঠোয় জন, প্রায় ক্ষুব্ধ স্বরে বলল। তুমি যদি ব্যর্থ হও কোর্ট মার্শাল হওয়ার আগেই পদত্যাগ করতে হবে ওকে। রেজর ধরা হাত থেমে গেল। ঘুরে তাকালো হেভেন। আমরা দুজন আছি এখানে, শব্দটা মাথায় ঢুকিয়ে নাও, দুজন। প্রায় ভেংচি কাটার মতো মুখভঙ্গি করলো স্টিলম্যান। পকেট হাতড়ে দুটো দামি সিগার বের করলো। উঠে এসে হেভেনের সামনে ও স্ট্যান্ডে রাখলো একটা। হাতের তালুই পুরে আনমনে রোল করতে থাকলো অন্যটা। মানলাম, কিন্তু আমার ব্যর্থতার প্রসঙ্গ আসছে কি করে? ইউনিফর্ম ছাড়া কি করতে পারি আমি? শেষ কয়েক পোস্ট মেরে শেভিং শেষ করলো হেভেন। বেসিনের উপর ঝুঁকে মুখ পরিষ্কার করলো। তোয়ালে দিয়ে মুখ মুছে ঘুরল ফিলের দিকে। সপ্রশংস দৃষ্টিতে ওর সুঠাম পেশিবহুল শরীরটা দেখল স্টিলম্যান। বুক আর পেটে কিছু কালশিটে দাগ ধীরে শুকিয়ে আসছে। অপ্রতিরোধ্য একজন লোক। হেভেন সম্পর্কে ওই মুহূর্তে কেবল এ কথাটাই মনে এলো ওর। লুটের মাল থাকতে পারে এমন সম্ভাব্য 3টা জায়গার কথা জানি আমি, মুখ খুলল হেভেন। আরও 10টা থাকতে পারে, কিন্তু ওই 3 জায়গায় একটু খোঁজ করে দেখতে চাই। কোথায়? প্রিন্সের সমিল, টাই ক্যাম্প আর সেলুন। তোমার কথায় মনে হচ্ছে ইচ্ছে করেই আমাদেরকে তল্লাশি চালাতে দেবে ওরা। কোনো প্রশ্ন করবে না কেউ, কিংবা বাধাও দেবে না? বাঁকাসুরে প্রশ্নটা করলো ফিল। না, শেরিফ থাকবে আমার সাথে, এবং সেও খোঁজ করবে, তবে লুট হওয়া বুলিয়ন খুঁজবে শেরিফ। সত্যি তোমার সাথে থাকবে গ্রিন, নাকি শুধুই আশা করছো থাকবেও?
ঠান্ডা সুরে বলল হেভেন। সমিল দিয়ে শুরু করতে চাই। মিলে ইউনিফর্ম খুঁজে না পেলে টাই ক্যাম্পে যাব কাল। ওখানেও যদি না পাওয়া যায় তো বিকেলে প্রিন্স ম্যারিয়নে হানা দেব। কিন্তু কোথাও যদি না থাকে? খাটের স্ট্যান্ডের সাথে তোয়ালে মেলে দিল হেভেন। নির্বিকার দেখাচ্ছে ওকে, যদিও মনের গভীরে তীক্ষ্ণ কাটার মতো বিধে থাকলো প্রশ্নটা। তাহলে শনিবার বিকালে ব্যানারম্যানকে খুঁজে বের করব। এসেজ লুটের সময় ওই নেতৃত্ব দেয়। আমি নিশ্চিত স্টামবার্গে রেইড করার সময় দায়িত্বটা সেই পাবে। ও যেখানে থাকবে ইউনিফর্মগুলো সেখানে থাকবে। সতর্ক ভঙ্গিতে সিগার ধরালো ফিল, সজাগ মনে ভাবনা যাতে ফুটে মুখে ফুটে না ওঠে। সতর্ক ভঙ্গিতে সিগার ধরালো ফিল, সজাগ মনের ভাবনা যাতে মুখে ফুটে না ওঠে। বুঝতে পারছে ক্ষীণ একটা সম্ভাবনার বিপরীতে সবকিছু হারানোর ঝুঁকি নিচ্ছে ওরা। বিন্দুমাত্র সন্দেহ হলে ইউনিফর্মগুলো নিরাপদ জায়গায় সরিয়ে নেবে সোল প্রিন্স। কিন্তু আমাকে দরকার কেন তোমার? আমি বা শেরিফ গ্রিন পৌঁছানোর আগেই প্রতিটা জায়গা চেক করে দেখবে তুমি। শেরিফকে নিয়ে তদন্তে বেরোনোর আগে প্রতিবার সোল প্রিন্সকে সতর্ক করে দেব আমি। যাত্রা করার ঠিক 1 ঘন্টা আগে। যথেষ্ট সময় প্রিন্সের জন্যে। নিজের কোনো লোককে আমাদের আগেই ওখানে পাঠিয়ে দিতে পারবে সে, যাতে লুকানোর মতো কিছু থাকলে সরিয়ে ফেলতে পারে। ইউনিফর্ম নট করলো হেভেন। কিন্তু যদি এমন হয় যে বুলিয়ন লুকাতে চাইলো ওরা? সেরকম হওয়ার সম্ভাবনা নেই, অন্তত মিলে। বুলিয়ন রাখার হাইড আউট হিসেবে জায়গাটাকে ব্যবহার করছে না ওরা। নইলে আমার মাধ্যমে ক্রেটগুলো সোলপিন্সকে ফেরত পাঠাতো না সেদিন। হয়তো। টাই ক্যাম্পের ক্ষেত্রে কি বলবে? একবারে একটা। সোলপিন্সের মেসেজ পেলে কাজ শুরু করে দেবে ওরা। ধরো আমি সেটা দেখলামও, কি করব তখন? খেয়াল রেখো ওরা কি করে, কোথায় যায়। কোনো একটা দালান বা জায়গা নির্দেশ করতে পারে। ইউনিফর্মগুলো যদি মিলের কোথাও লুকিয়ে রেখে থাকে, লোক পাঠিয়ে সতর্ক করে দিতে দ্বিধা করবে না প্রিন্স। যদি তা করে ওগুলো নিরাপদ জায়গায় সরানোর চেষ্টা করবে ওরা। সম্ভবত অন্য কোথাও নিয়ে যাবে। 70টা ইউনিফর্মের সেট, ওগুলো রাখতে বেশ কয়েকটা বাক্স লাগবে। ওদের ওয়াগন বা স্লেজগুলো বড়সড়, সাধারণ ওয়াগনের চেয়ে বেশি ওজন নেওয়া যায়। তোমার কাজ হবে ওদের উপর নজর রাখা। কি করে কোথায় যায় তারপর তোমাকে রিপোর্ট করব। হ্যাঁ, সমিলের উত্তরের পাহাড় থেকে চোখ রাখা সহজ হবে। লুকিয়ে থাকার মতো প্রচুর জায়গা পাবে। কিছু চোখে পড়লে বনের ভেতর দিয়ে পূবে চলে এসো। টেইলে দেখা হয়ে যাবে আমাদের। সোলপিন্স যদি খবর দিয়ে কোনো লোক পাঠায়, কখন মিলের কাছে পৌঁছতে পারে সে? খানিকটা ভাবলো হেভেন। 11টার দিকে। গায়ে কোট চাপিয়ে হ্যাট তুলে নিল ফিল। দরজার দিকে এগোলো। দরজার নবে হাত রেখে থেমে ঘুরল। ধূসর চোখে আনন্দের ঝিলিক দেখা গেল। আমার কাছে টাকা ধার চাইছিল তোমার পার্টনার। আজকের মধ্যে $5,000 জোগাড় করার চেষ্টায় আছে ও। টাকা জোগাড় করতে পারলেও লড়াইয়ে বাজির দর 1-1 পাবে। স্থির দৃষ্টিতে তাকালো হেভেন। ক্ষীণ হাসি দেখা গেল ঠোঁটের কোণে। ওকে সাহায্য করতে পারতে। হেভেনের মন্তব্য এতই অপ্রত্যাশিত ছিল যে আচমকা সতর্কতা অনুভব করলো ফিল। তাই মনে করো তুমি? আগে করে একজন অসৎ লোককে মেরির কাছাকাছি ভিড়তে দিয়েছ তুমি। এতটাই কাছে লোকটাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বসে আছে মেয়েটা। বিড়বিড় করে বলল হেভেন। টাকা দিয়ে বিষ্টকে সাহায্য করলে হয়তো সুখী হতে পারবে মেরি। তুমি তো ওকে সুখী দেখতে চাও, তাই না? রাগ অনুভব করলো ফিল। আমরা দুজন আছি এখানে, ভুলে যাওয়া উচিত নয় তোমার। এবং শব্দটা হচ্ছে দুজন। ঠিকই বলেছ তুমি, ম্লান স্বরে স্বীকার করলো হেভেন। স্টিলম্যান বেরিয়ে যেতে বিষণ্ণ দৃষ্টিতে জানালা দিয়ে বাইরে তাকালো। ফিলের উপহাসটুকু পাওনা ছিল ওর। একইভাবে ওর পক্ষ থেকে ফিলের পাওনা ছিল যেমন, হয়তো তার চেয়ে বেশি। নিজের ভালোবাসা প্রকাশ করার ক্ষেত্রে নীরব থেকেছে ফিল স্টিলম্যান, কিন্তু ও নিজে নীরব থেকেছে সাহস হয়নি বলে। আনমনে মাথা নাড়ল। চিন্তাটা পছন্দ করতে পারছে না যেন। কোট তুলে নিয়ে গায়ে চাপালো।
ফিল স্টিলম্যানের রেখে যাওয়া সিগারের গন্ধ শুকনো। দামি তামাকের সৌরভ ভালো লাগছে ওর। ঘুষ হিসেবে কাউকে দেওয়ার জন্যে এটা রাখবো আমি। মন থেকে অদৃষ্টবাদকে সরিয়ে রাখার সময় ভাবলো। জরুরি কোনো মুহূর্তে এটা ওর ব্যক্তিগত হতাশার পরিমাপক হিসেবে কাজ করবে। এরকম একটা মুহূর্তের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে একটু পরেই, জানে হেভেন। শেরিফ গ্রিন সত্যি রাজি হবে কিনা জানা নেই ওর। শুধু তাই নয়, ওর ধারণা শেরিফের রাজি হওয়ার সম্ভাবনাও কম, কারণ সাফল্যহীন এমন অনেক তদন্তই করেছে সে। নতুন করে আর আগ্রহী হবে না। এই সত্যটি ফিলের কাছ থেকে গোপন করেছে ও, নইলে ওকে নিরুৎসাহিত করত লেফটেন্যান্ট। সুতরাং কেবল আশাই করতে পারে ও। হোটেল থেকে বেরিয়ে ল অফিসে এলো হেভেন। আগের দিনের মতোই ভিড় চোখে পড়ল। অভিযোগ জানাতে সুযোগের অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে আছে 20 জন অধৈর্য লোক। প্রায় সবার মুখে চাপা অসন্তোষ। পাইপ ধরালো হেভেন। ওর দিকে এগিয়ে এলো এক ডেপুটি। শেরিফের সাথে কথা বলার ইচ্ছে প্রকাশ করতে বিরস মুখে ফিরে গেল লোকটা। অপেক্ষায় থাকতে হলো হেভেনকে। প্রায় 20 মিনিট পর সুযোগ পেল। পৌঁছলো শেরিফের টেবিলের সামনে। শীতল নির্বিকার চাহনি আমস গ্রিনের। উৎসাহ হারিয়ে ও কেটে পড়লেই খুশি হবে বোধ হয়। তোমার সাথে একা কথা বলবো, সম্ভব? বিরক্তি দেখা গেল শেরিফের মুখে, কিন্তু উঠে দাঁড়ালো সে। ডেস্কের পেছনে গিয়ে একটা দরজা খুলল। হেভেন যতটা ভেবেছিল তার চেয়ে লম্বা সে। হাঁটার সময় সামনের দিকে ঝুঁকে পড়ে কিছুটা। চলাফেরায় বয়সের ছাপ পড়েছে। সব কিছুতে উদাসীন ভাব চলে এসেছে। শেরিফের পিছু নিয়ে একটা স্টোররুমে ঢুকলো। দেখলো ছোট্ট একটা ডেস্ক ছাড়াও এক কোণে ব্যাংক আছে। এছাড়া আর যা আছে সবই পরিত্যক্ত কিংবা ব্যবহারের অনুপযোগী। ভাঙা মই, বাথট্যাব, তলাবিহীন স্টোভ, হাতলহীন একটা কফি গ্রাইন্ডার। ডেস্কের ওপাশে গিয়ে ব্যাংকের উপর বসলো মার্শাল। একমাত্র চেয়ারের দিকে ইঙ্গিত করে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ওর দিকে। নিতান্ত ভদ্রতার খাতিরে বিরক্তি চেপে রেখেছে লোকটা, বুঝতে পারল হেভেন। মনে হচ্ছে জঘন্য একটা ঝামেলায় জড়িয়ে পড়েছি, মৃদুস্বরে বলল। এবার কি? রুদ্ধ স্বরে জানতে চাইল সে। স্বপ্ন দেখছি এখনো? স্বপ্ন দেখছি এখনো। ধৈর্যের সাথে তাকিয়ে থাকলো শেরিফ। লুটেরাদের ব্যাপারটা কিছুতেই ভুলতে পারছি না। 5 জন ছিল ওরা। আমি অনুসরণ করেছি একজনকে। বাকি লোকগুলো কোথায় গেল? হয়তো ওখানে। নিজের বুলিয়ন ফেরত পেয়েছো তুমি। বাকিগুলো উদ্ধারের স্বপ্ন দেখা বন্ধ করে দাও। সোল প্রিন্সের স্টেজ লাইন চালাই আমি, এবং এর আগেও লুট হয়েছে ওর স্টেজ। বুলিয়নগুলো খুঁজে বের করতে না পারলে আর কোনো শিপমেন্ট আমরা পাবো বলে মনে হয় না। বুলিয়ন লুকানো সহজ কাজ নয়। আমার ধারণা ওখানে হয়তো আরও বুলিয়ন আছে। কোথায়? সমিল বা অন্য কোথাও? বাতলে দিল হেভেন। তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে শেরিফকে। লুটেরারা সারাক্ষণই চেষ্টা করেছে ওদেরকে অনুসরণ করে আমি যাতে মিলে পৌঁছাতে না পারি। বিভিন্ন টেইল ধরে মিলের দিকে যাচ্ছিল ওরা, কিন্তু আমার উপস্থিতি টের পেয়ে সরে গেল মিলের টেইল থেকে। এর মানে কি? কৌতূহল দেখা গেল লোকটার ফ্যাকাশে চোখে। যতদূর জানি মিলটার মালিক সোল প্রিন্স। ঠিক, এবং এজন্যই সোল চাইছে এর একটা কিনারা হোক। তুমি যা বলছো একেবারে অসম্ভব বলে মনে হচ্ছে না। এখানকার ক্যাম্পে কোনো লোককেই সার্টিফিকেটের মাধ্যমে কাজে নেওয়া হয় না। সোল ভাবছে ওর বেতনের তালিকায় নাম থাকা কোনো লোকই লুটের পেছনে দায়ী। দিনের বেলায় হয়তো বুলিয়ন লোড করছে, কিন্তু রাতে ঠিক ওই স্টেজটাই লুট করছে এবং পরে মিলে লুকিয়ে রাখছে। যদি তাই হয়ে থাকে, বলতেই হয় লোকগুলো অসম্ভব ধূর্ত, এবং সন্দেহটা সবার আগে সোল প্রিন্সের উপর পড়ে। নাক ছিটকালো শেরিফ। ওকে দুষতে যাচ্ছে কে? ওকে বলো এ ব্যাপারে যাতে চিন্তা না করে। কোনো একদিন মিলে গিয়ে খোঁজ করবো আমি। পকেট থেকে সিগারেটটা বের করলো হেভেন। বিকেলে জিম গোগার্ডের ফিউনেরাল। ভাবছিলাম অনুষ্ঠানে যোগ না দিয়ে তোমার সাথে মিলে গিয়ে তল্লাশি চালালে যদি খুনি লোকটা ধরা পড়ে, তাহলে বরং ওর আত্মা শান্তি পাবে।
বলেছি তো যাব আমি, তীক্ষ্ণ অধৈর্যর স্বরে বলল শেরিফ। দারুণ। ঘণ্টাখানেকের মধ্যে আরগাস স্ট্যাম্প মিলের পাশের উপত্যকায় মিলিত হতে পারি আমরা। ইচ্ছে করেই শেরিফের কথার ভুল ব্যাখ্যা করলো হেভেন, এবং খেয়াল করলো ঠিকই তা ধরতে পেরেছে গ্রিন। পরাজয়ের হাসি দেখা গেল শেরিফের ঠোঁটে। সত্যি নাছোড়বান্দা লোক তুমি হেভেন। মানুষকে মরতে দেখতে পছন্দ করি না আমি, বিশেষ করে যখন তারা আমার বন্ধু। সোলপিন্সও পছন্দ করে না। দীর্ঘশ্বাস ফেলল সে। ঠিক আছে, তোমার কথা মতোই মিলে তল্লাশি চালাবো আমরা। এখন নয়। সিগারটা পকেটে ফেরত পাঠানোর সময় ভাবলো হেভেন। শেরিফকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলো ল অফিস থেকে। সরাসরি প্রিন্স ম্যারিয়নের দিকে এগোলো। অর্ধেক কাজ শেষ। ওর উদ্দেশ্যে কি যেন বলল এক মাইনার। লোকটার প্রতি নট করে তুষার জমা রাস্তা ধরে সেলুনের সামনে পৌঁছে গেল। প্রশস্ত ব্যাট উইং দরজা ঠেলে ঢুকে পড়ল। সেলুনটা প্রায় ফাঁকাই। বাড়ির কাছে টুলে বসে কাগজ পড়ছিল চার্লি। তাকে সুপ্রভাত জানিয়ে পেছনের দরজা খুলে সিঁড়িতে উঠে এলো হেভেন। সোলপেন্সের অফিসের দরজা খোলা। ডেস্কে বসে আছে সে। সামনেই টাকা গুনছে এক মন্টি ডিলার। ভেতরে ঢুকতে হেভেন দেখল লম্বা কৌচে শুয়ে আছে মিক ম্যারিয়ন, ঠোঁটে সিগার। অপেক্ষা করলো হেভেন, অধৈর্যের ভান করছে। মন্টি ডিলার চলে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হলো ওকে। তারপর সতর্কতার সাথে দরজা বন্ধ করে দিল। কৌতূহলী দৃষ্টিতে ওকে দেখছে দুজনেই। সোল, যতদূর মনে পড়ছে তুমি বলেছিলে কাজকর্মের ব্যাপারে অলস তোমাদের শেরিফ। কিছুটা বিদ্রুপের সুরে বলল ও। ঠিকই বলেছি, তুমি আসার আগ পর্যন্ত তাই ছিল, পাল্টা বিদ্রুপ করল সোল পেন্স। এবার গা ঝাড়া দিতে যাচ্ছে ও। গোডার্ডকে গড় দেওয়ার অনুমতি নেয়ার জন্য ল অফিসে গিয়েছিলাম। পেছনের রুমে আমাকে নিয়ে গেল ও। ধারণা করতে পারবে এরপর কি বলল? ও বলল, হেভেন, অদ্ভুত শোনালেও সত্যি, স্বপ্ন দেখছি আমি। তবে ঘুমিয়ে নয়, ভাবনার মধ্যে। পাস লুটেরাকে যখন অনুসরণ করছিলে তুমি, মিলের দিকে যাচ্ছিল ওরা, কিন্তু তোমার উপস্থিতি টের পেয়ে তার ধারে কাছেও গেল না। ডিভান থেকে মেঝের উপর প্রায় আছড়ে পড়ল মিক ম্যারিয়নের পাজোরা। ঘুরে বসেছে সে, সতর্ক, মনোযোগী। ঠিক এটাই বলেছ? তীক্ষ্ণ কণ্ঠে জানতে চাইল সোলপিন্স। এর মানে কি জিজ্ঞেস করেছিলাম ওকে। শেরিফের উত্তরটা ধাঁধার মতো লাগলো। যা বোঝাতে চেয়েছে ঠিক তাই বলেছে। কথাটা হাস্যকর শোনাচ্ছে না? চেপে ধরতে খোলসা করল, লুটেরারা হয়তো দারুণ ধূর্ত, এমনকি তোমার চেয়েও সোল। বেতন নিয়ে তোমার অধীনে কাজ করছে, দিনে বুলিয়ন শিপমেন্টের সময় সাহায্য করছে এসব লোক, কিন্তু রাতে ওরাই স্টেজ লুট করছে, তারপর লুকিয়ে রাখছে মিলের কোথাও। ওর ধারণা লুট হওয়া বুলিয়ন থাকতে পারে ওখানে। আছে নাকি? কি বললে? তীক্ষ্ণ স্বরে জানতে চাইল ফিন্স। সতর্ক দৃষ্টি ফুটে উঠেছে চোখে। নিরপেক্ষ এবং উদার হতে হলো আমাকে, খেই ধরল হেভেন। প্রিন্সের সতর্ক দৃষ্টিতে ভ্রুক্ষেপ করল না। বললাম, ওর ধারণা ঠিকও হতে পারে। তোমার অনুমতি ছাড়াই তদন্ত করার প্রস্তাব দিলাম, কারণ ওকে বোঝাতে চেয়েছি আমরা নিজেরাই ব্যাপারটা নিয়ে বেশি চিন্তিত, অন্তত তার চেয়ে। ঠিক করেছি না? সত্যি কি বুলিয়ন আছে ওখানে? না। তারপর কি বললো ও? আমার প্রস্তাবটা পছন্দ হলো ওর। বারবার জানালো যে তুমি তোমার লোক কিংবা কারো বিরুদ্ধেই অভিযোগ করছে না ও, নিজের দায়িত্ব পালন করছে শুধু।